ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতবাসীকে জ্বালানি ব্যবহার কমানো এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি সোনা কেনায় সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। এই বক্তব্যকে ঘিরে নতুন করে অর্থনৈতিক আলোচনা শুরু হয়েছে। কারণ একদিকে সোনা সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যম, অন্যদিকে এটি দেশের বৈদেশিক মুদ্রা ব্যয় ও আমদানির খরচের ওপরও বড় চাপ সৃষ্টি করে। ফলে প্রশ্ন উঠছে, জনগণের সোনা কেনা অনেক ক্ষেত্রে অর্থনীতিকে শক্তিশালী করলেও কেন এমন নিয়ন্ত্রণমূলক আহ্বান জানানো হলো? জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। অর্থনীতিবিদদের মতে সোনা শুধু গহনা নয়, এটি একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষ যখন সোনা কেনে তখন বাজারে লেনদেন বাড়ে, ব্যবসা সক্রিয় হয় এবং ঘরোয়া সঞ্চয়ও বৃদ্ধি পায়। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো দেশে সোনা দীর্ঘদিন ধরে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ফলে মানুষের হাতে সোনা থাকা মানে অনেক ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া। তবে বাস্তবতা হলো, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারক দেশ। তাই সোনা কেনা মানে সরাসরি বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলার খরচ করা। আমদানি যত বাড়ে ততই বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ে। আর যখন একই সময়ে বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পায়, তখন এই চাপ আরও তীব্র হয়ে ওঠে। এই প্রেক্ষাপটেই মোদী জ্বালানি সাশ্রয় ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানান। শুধু আহ্বানেই কিন্তু থেমে থাকেনি ভারত সরকার। দেশবাসীর কাছে আগামী 1 বছর সোনা রূপা না কেনার আবেদন জানানোর মাত্র 24 ঘন্টার মধ্যেই কেন্দ্র সরকার সোনা ও রূপার ওপর আমদানি শুল্ক এক ধাক্কায় 9% বাড়িয়েছে। আগে যেখানে এই 2 মূল্যবান ধাতুর ওপর আমদানি শুল্ক ছিল 6%, এখন তা বাড়িয়ে 15% করা হয়েছে। এর মধ্যে 10% মূল আমদানি শুল্ক এবং 5% কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেচ হিসেবে ধার্য করা হয়েছে। অর্থাৎ রাতারাতি শুল্কের হার প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। এর মাধ্যমে সরকার মূলত সোনা আমদানি নিরুৎসাহিত করে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে চাইছে। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে কৃচ্ছ্রতা সাধনের বার্তা দিতে প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তা বহর বা কনভয়ও 50% কমানোর নির্দেশ দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইছে যে ব্যয় সংকোচন শুধু সাধারণ মানুষের জন্য নয়, রাষ্ট্রীয় পর্যায়েও অনুসরণ করা হবে। তিনি নাগরিকদের ঘরে বসে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্সের মতো অভ্যাস আবারও বাড়ানোর পরামর্শ দিয়েছেন, যাতে জ্বালানি ব্যবহার কমে আসে। একই সঙ্গে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত সোনা কেনা আপাতত কমানোর জন্য আহ্বান করা হয়েছে। কারণ এই ধরনের ব্যয় সরাসরি আমদানি নির্ভরতা বাড়ায় এবং বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি করে। যদি বিষয়টিকে আরও বিস্তৃতভাবে দেখা হয়, তাহলে বোঝা যায় যে একটি দেশের সাধারণ মানুষ যদি 1 বছরের জন্য সোনা কেনা কমিয়ে দেয় বা প্রায় বন্ধই করে দেয়, তবে তার প্রভাব শুধু ব্যক্তিগত বা দোকান পর্যায়ে সীমাবদ্ধ থাকে না। প্রথমেই প্রভাব পড়ে জুয়েলারি শিল্পে। এই খাত বহু দেশে একটি বড় কর্মসংস্থান নির্ভর শিল্প। সোনা কেনা কমে গেলে দোকান, পাইকারি ব্যবসা এবং কারিগরদের আয় কমে যায়। ফলে এই খাতের ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয় এবং বাজারের গতিও মন্থর হয়ে আসে। এরপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে আমদানির ওপর। যেসব দেশ সোনা আমদানি করে তারা সাধারণত ডলার বা বৈদেশিক মুদ্রা ব্যয় করে এই কেনাকাটা সম্পন্ন করে। সোনা কেনা কমে গেলে আমদানি ব্যয় কমে যায়, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা স্থিতিশীল হয় এবং বাণিজ্য ঘাটতি হ্রাস পেতে পারে। এতে দেশের মুদ্রা তুলনামূলকভাবে শক্তিশালী হওয়ার সুযোগও তৈরি হয়। তবে একই সঙ্গে সরকারি শুল্ক ও ভ্যাট আয়ও কমে যেতে পারে, যা রাজস্ব ব্যবস্থায় চাপ সৃষ্টি করে। সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই ভারত সরকার শুল্ক বাড়িয়ে দিয়েছে। সামাজিক ও বিনিয়োগ আচরণেও কিন্তু পরিবর্তন আসে। অনেক দেশে সোনা শুধু গয়না নয়, বরং একটি নিরাপদ সঞ্চয় হিসেবেও বিবেচিত হয়। সোনা কেনা কমে গেলে মানুষ বিকল্প হিসেবে ব্যাংক সঞ্চয়, শেয়ার বাজার বা অন্যান্য বিনিয়োগে ঝুঁকতে পারে।
আবার কিছু ক্ষেত্রে ভোগ্যপণ্যে খরচ বাড়ার প্রবণতাও দেখা দিতে পারে। ফলে সামগ্রিকভাবে আর্থিক আচরণে একটি বড় পরিবর্তন ঘটে। বিশ্ববাজারেও এর প্রভাব অস্বীকার করা যায় না। সোনা একটি আন্তর্জাতিক পণ্য, যার দাম নির্ধারণ হয় বৈশ্বিক চাহিদা ও সরবরাহের ভিত্তিতে। যদি ভারত বা চীনের মতো বড় ভোক্তা দেশগুলো সোনা কেনা কমিয়ে দেয়, তাহলে বিশ্ববাজারে চাহিদা কমে গিয়ে সোনার দাম সাময়িকভাবে হ্রাস পেতে পারে। তবে পরবর্তীতে চাহিদা আবার বাড়লে দামও পুনরায় ওঠানামা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সোনা সাধারণত সংকটকালে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তাই এর চাহিদা কমে গেলে বিনিয়োগকারীরা শেয়ার বা বন্ডের মতো ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারে, যা বৈশ্বিক আর্থিক বাজারে ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়িয়ে দেয়। অন্যদিকে রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশে যদি সোনা আমদানি নিয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে কি হবে? বাংলাদেশের সোনার বাজারের বাস্তবতা কিছুটা ভিন্ন। এখানে নতুন সোনা আমদানি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পুরনো সোনার পুনর্ব্যবহার বা রিসাইক্লিং একটি বড় ভূমিকা রাখে। অনেক মানুষ পুরনো গয়না বিক্রি করে আবার নতুন গয়না তৈরি করেন। ফলে এই বাজারটি মূলত একটি চক্রাকার ব্যবস্থার মতো কাজ করে, যেখানে আমদানি, পুনর্ব্যবহার এবং পুনর্নির্মাণ একসঙ্গে চলতে থাকে। এ কারণে যদি হঠাৎ করে 1 বছরের জন্য নতুন সোনা কেনা বাংলাদেশে প্রায় বন্ধই হয়ে যায়, তাহলে আমদানি কমে যাওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা ব্যয় হ্রাস পাবে। তবে পুরো বাজার কিন্তু থেমে যাবে না, বরং পুরনো সোনার লেনদেন ও পুনর্নির্মাণের ওপর নির্ভরতা বেড়ে যাবে। এতে বাংলাদেশের জুয়েলারি শিল্পে মিশ্র প্রভাব পড়বে। নতুন গয়নার বিক্রি কমে কিছু ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও রিডিজাইন ও পুনর্নির্মাণের কাজ বেড়ে গিয়ে কারিগরদের একটি অংশ সক্রিয় থাকবে। সব মিলিয়ে বলা যায়, মোদির এই আহ্বান সোনা কেনা বন্ধ করার নির্দেশ নয়, বরং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবেলায় ভারতের জন্য একটি সাময়িক নিয়ন্ত্রণমূলক কৌশল। তবে এর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। সোনা যখন একই সঙ্গে নিরাপদ সঞ্চয় এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তখন সেটাকে নিয়ন্ত্রণ করা কতটা কার্যকর বা দীর্ঘমেয়াদে কতটা যুক্তিসঙ্গত?